সকাল সকাল আকশা তাড়াহুড়ো করে তৈরি হচ্ছে। মেজবার সাথে দেখা করার কথা 10:30টায়। এখন বাজে 9:45। আকশার হাতে সময় কম। এদিকে আবার মেজবা নাকি দেরি করা পছন্দ করে না। সব কাজে টাইম টেবিল মেনটেন করে চলে। এই কথা আকশা একবার ওর বড় ভাইয়ের কাছ থেকে শুনেছিল। তাই এত তাড়া। আকশা চুল বাঁধছিল। তখনই ওর ফোনে রিংটোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখলো কলি ফোন করেছে। আকশা কল রিসিভ করতেই ওপাশ থেকে কলি বলল, কি খবর দোস্ত তোর? গতকাল তো দেরি হয়ে যাচ্ছিল বলে তাড়াহুড়ো করে বাসায় ফিরতে হলো। এজন্য পরে তোর সাথে কথা বলারও সুযোগ পেলাম না। সরি রে দোস্ত। ইটস ওকে। আমার খবর আর জানতে চাস না, নাজেহাল অবস্থায় আছি। আকশার ফ্যাকাশে গলা শুনে কলি বুঝতে পারলো ব্যাপারটা। ওকে বলল, বুঝতে পারছি। গতকাল যখন শুনেছিলাম সেই মেজর মেজবাই ইফতেখারের সাথেই তোর বিয়ে ঠিক হয়েছে, তখন বেশ অবাক হয়েছিলাম। এমন একজন মানুষের সাথে তোর বিয়ে ঠিক হলো, যার সাথে কিনা তোর দ্বন্দ্ব চলে। তুই বা কেন এই বিয়েতে রাজি হয়ে গেলি? এটাই তো আমি বুঝতে পারলাম না। কিছুটা অনুভূতি আর বাকিটা পরিস্থিতি, এটাই ধরে নিতে পারিস। তার মানে? কলি শোন না, আমার একটু মেজবার সাথে দেখা করতে যেতে হবে। বেবি পিঙ্ক কালার ড্রেস পরেছি, ঠিক আছে নাকি চেঞ্জ করব? বুঝতে পারছি না ঠিক। আকশা কথা ঘুরিয়ে অন্য কথায় গেল। কলি ধরতে পারলো না। ও বলল, যেটা পড়ছিস সেটাই ঠিক আছে। তোকে এই রংটাই দারুণ মানায়। তা মেজরের সাথে দেখা করতে যাচ্ছিস, কি কারণে? ওনার সাথে জরুরি কিছু কথা ছিল। আকশা মিয়ে যাওয়া কণ্ঠে জবাব দিল। কলি আরো কিছু বলতেই যাচ্ছিল, তার আগে আকশা তড়িঘড়ি করে বলল, আমার লেট হয়ে যাচ্ছে রে দোস্ত। এখনই বের হতে হবে। আমি এসে তোকে কল করছি। আর হ্যাঁ, সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল কিন্তু গায়ে হলুদ। আম্মু কি বলেছিল মনে আছে তো? একদম ভোরে চলে আসিস আমাদের বাসায়। ব্যাগ গুছিয়ে আনিস। বিয়ে অবধি আমার সাথেই থাকবি। আন্টিকে বলে নিস। এখন রাখছি, পরে কথা হবে। আকশা কল কেটে দ্রুত চুল পনিটেল বেনি করে নিল। বেনিটা সামনের দিকে এনে কাঁধের পাশ থেকে রেখে বুকের উপর ছড়িয়ে দিল। চোখে হালকা কাজল আর ঠোঁটে লিপ গ্লস দিয়ে ব্যাগটা ঘাড়ে ঝুলিয়ে বেরিয়ে পড়ল দ্রুত। আকশা রিকশায় বসে আছে। ঢাকা শহরে যানজট, সে তো আর যে সে কথা নয়। এই যানজট ছাড়াতে কতক্ষণ লাগবে কে জানে। আকশা ছটফট করছে। দুশ্চিন্তায় অস্থির হয়ে আছে ও। উৎকণ্ঠা নিয়ে হাত ঘড়িতে সময় দেখল 10:35 বাজে। মেজবা এতক্ষণে চলে এসেছে বোধ হয়। রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে চলা লোকেদের কোনো কাজে দেরি হয় না, এইটুকুও ধারণাতে আছে। আকশা উদগ্রীব হয়ে এসব ভাবছিল, তখনই ওর ফোনে রিংটোন বেজে উঠল। ও চটপট ব্যাগ থেকে ফোনটা বের করলো। স্ক্রিন অন করতেই দেখলো মেজবার নম্বর থেকে কল এসেছে। আকশা ভয়ে ভয়ে কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে তৎক্ষণাৎ শোনা গেল, কোথায় তুমি? এত লেট হচ্ছে কেন? আকশা অস্থির কণ্ঠে বলল, রিয়েলি সরি, আসলে জ্যামে পড়ে গিয়েছি। এজন্য লেট হচ্ছে আসতে। জানতাম এমন জ্যামে পড়বো। আকশা শেষোক্ত কথাটা বিড়বিড় করে বলে। ফোনের ওপাশ থেকে মেজবার গলা শোনা গেল, জানো যখন ঢাকা শহরে এমন জ্যাম সচরাচর পড়বেই, তাহলে টাইম মেনটেন করে চলবে না? এটুকু তোমার বোঝা উচিত না? সরি, আপনি আর 10-15 মিনিটের মতো অপেক্ষা করুন প্লিজ। আমার আসতে বেশি সময় লাগবে না। মেজবা কোনো কথা বলল না, কলটা ঠাস করে কেটে দিল। আকশা উদগ্রীব দৃষ্টিতে সামনে দেখতে লাগলো। তখনই হঠাৎ যানজটের মাঝে একটা প্রাইভেট কারের পাশে ঘেঁষে একটা ছোট বাচ্চা মেয়ে এগিয়ে আসলো। আকশা যেই রিকশায় বসেছিল সেটার কাছে। মেয়েটার হাতে একটা কঞ্চিতে ঝোলানো কতগুলো ফুলের মালা এবং ছোট বালতিতে অনেকগুলো গোলাপ। আকশাকে উদ্দেশ্য করে মেয়েটা বলল, আপু, ও আপু, কয়টা ফুল নেন না? নেন না আপু, দেখেন একদম সতেজ, তাজা তাজা ফুল। এই বেলি ফুলের মালাগুলো দেখেন, এগুলো পরলে আপনার খুব সুন্দর লাগবে। আকশা মেয়েটার মুখের দিকে তাকালো, তারপর একটা বেলি ফুলের মালা নিয়ে নিল। হঠাৎ আকশার মনে হলো দুটো গোলাপও নেওয়া যায়। সবসময় তো সাক্ষাতে ছেলেমেয়েরা মেয়েদের জন্য ফুল নিয়ে আসে। আজ না হয় মেয়ে হয়ে আকশাই মেজবার জন্য ফুল নিয়ে গেল। হোক না একটু ব্যতিক্রম। মাঝে মধ্যে কিছু ব্যতিক্রম বিষয়ও অদ্ভুত সুন্দর হয়ে ওঠে। আকশা আরো দুটো গোলাপ নিয়ে মেয়েটার হাতে 200 টাকা একটা নোট ধরিয়ে দিল। মেয়েটা বাকি টাকা ফিরিয়ে দিতে চাইলেও আকশা ফেরত নিল না। ততক্ষণে যানজট ছেড়ে দিয়েছে। রিকশাওয়ালা মামাকে দ্রুত যেতে বলল আকশা। রেস্টুরেন্টের রুফটপ ভীষণ সুন্দর করে সাজানো। আকশা উঠিয়ে মেজবাকে কল দিল। প্রথমবার কল দেওয়াতেই কল রিসিভ করলো। আকশা ওকে জিজ্ঞাসা করলো, কোথায় আপনি? কর্নারে টেবিলে। আকশা কর্নারের দিকে যেতেই দেখলো মেজবা বসে আছে সেখানে। ওর পরনে একটা ব্ল্যাক ফর্মাল শার্ট, সিলভার ফর্মাল প্যান্ট, হাতে সেই ওল্ড মানি টাইম পিসটা। আকশা মিষ্টি হেসে এগিয়ে গিয়ে মেজবার সামনে চেয়ারে বসতে বসতে বলল, সরি, অনিচ্ছাকৃত দেরি হয়ে গেল। ইটস ওকে, নো প্রবলেম অ্যাট অল। মেজবার ঠোঁটের কোণে মৃদু এক চিলতে হাসি, মুগ্ধ করার মতো। আকশা বিমোহিত হলো যেন। ওর সামনে কখনো মেজবাকে এভাবে হাসতে দেখেনি। লোকটার একটা গজ দাঁত আছে,
হাসলে দারুণ লাগে। আকশা বেশিক্ষণ ধ্যানে থাকতে পারল না, তার আগে মেজবা ওর হাতে টেবিলের পাশে রাখা একটা ফ্লাওয়ার বুকে ধরিয়ে দিল। আকশা এতক্ষণ কথা বলার চক্করে ফ্লাওয়ার বুকেটা খেয়ালই করেনি। সাদা রঙের র্যাপারে মোড়ানো, বুকেতে হালকা পিঙ্ক কালারের কতগুলো গোলাপ ফুল অদ্ভুতভাবে আকশার পরিহিত ড্রেসের সাথে মিলে গেছে। মনে মনে ভীষণ উচ্ছ্বসিত হলো। মেজবা হাসি মুখেই বলল, আসলে প্রেমিক পুরুষ তো নই, এজন্য জানা নেই প্রথম ডেটে কি ধরনের ফুল নিতে হয়। তাই এই বুকেটাই কাস্টমাইজ করিয়ে এনেছি তোমার জন্য। প্লিজ টেক দিস। আশা বুকেটা নিয়ে হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতেই খেয়াল করলো বুকের ওপর একটা সাদা রঙের লম্বা কার্ড সংযুক্ত। ছোট ছোট অক্ষরে সেখানে লেখা রয়েছে, ফর মাই বিউটিফুল ফিয়ান্সে। লেখাটা দেখে তো আকশার চক্ষু চড়ক গাছ। ভীষণ অবাক হয়েছে সে। মেজবা বোধহয় ওর মনের ভাব বুঝতে পারলো, তাই মুচকি হেসে বলল, ওটা আমি লিখেছি। আকশা বিমোহিত হলো। সবকিছু স্বপ্নের ন্যায় বোধ হতে লাগলো ওর কাছে। ও মুগ্ধ চোখে একদৃষ্টিতে তাকিয়ে রইল মেজবার দিকে। মুখ ফুটে থ্যাংক ইউ বলল এর মাঝে। আকশার ধ্যান ভাঙলো মেজবার কথায়। মেজবা মেনু কার্ডটা আকশার দিকে এগিয়ে দিয়ে বলল, কি কি খাবে সিলেক্ট করো। কি কি খাবে মানে কত খাবার খাবে আকশা? ও হতভম্ব হয়ে বলল, আপনি যা ইচ্ছা অর্ডার করুন। না, তুমি পছন্দ করো, তোমার পছন্দেরও তো একটা ব্যাপার আছে। আকশা ক্রমশই আকৃষ্ট হয়ে পড়ছে মেজবার সকল কথাবার্তা এবং কাজকর্মের প্রতি। মনের মধ্যে অদ্ভুত এক অনুভূতির সঞ্চার হচ্ছে। মেজবা আসলেই জেন্টলম্যান, কত সুন্দরভাবে ওর পছন্দ অপছন্দের গুরুত্ব দিচ্ছে। সবাই তো এমন হতে পারে না। মেজবা আসলেই অন্যরকম। আকশা মেনু কার্ডটা ছুঁয়েও দেখলো না, মুখে শুধু বিড়বিড় করে বলল, চা কফি কিছু অর্ডার করে দিন। মেজবা বিরোধ করে বলল, বলো কি, চা কফিতে কখনো পেট ভরে? আসলে আমি বেশি খাই না, দুপুরে 300 ক্যালোরি মতো খাওয়া পড়ে, এর বেশি খেলে অস্বস্তি হয়। এই জন্যই তো তোমার শরীরের এই অবস্থা, চোখ মুখ একদম শুকিয়ে গেছে। পানি খাও না ঠিক মতো। ওয়েট কত তোমার? 43 কেজি। আকশা আমতা আমতা করে কথাটা বলতেই মেজবা বলল, কাছাকাছি আন্দাজ করেছিলাম। শোনো, খাওয়া দাওয়া ঠিক মতো করবে, বেশি বেশি পানি খাবে। আকশা কি বলবে বুঝতে পারল না। ফিয়ান্সের সাথে ডেটে এসে কেউ এভাবে স্বাস্থ্য নিয়ে পরামর্শ দেয়? মেজবা ইফতেকার দারুণ লোক তো। আকসার জন্য মেজবা এক গাদা খাবার অর্ডার করেছে। বার্গার, থাই স্যুপ, সুশি, ক্যাপাচিনো আর মিল্কশেক। এত খাবার দেখেই তো আকসার পেট ভরে গেছে। খাওয়া আরো বহু দূরের কথা, এদিকে মেজবা ওকে কঠোরভাবে বলেছে যেন সব খাবার শেষ করে ওঠা হয়, অথচ নিজের জন্য শুধু ক্যাপাচিনো অর্ডার করেছে। লোকটা নাকি বাহিরের খাবার কম খায়। মেজবা এবার ক্যাপাচিনো চুমুক দিতে দিতে বলল, তুমি কিছু কথা বলতে চাইছিলে? জি, বলি তাহলে। ইয়া শিওর। আকশা বলল, আপনি কি এই বিয়েতে নিজ ইচ্ছায় রাজি হয়েছেন মেজবা? অবশ্যই। কোনো সন্দেহ আছে? আসলে আমি একটু দ্বিধান্বিত। একসময় যেহেতু আমি আপনাকে রিজেক্ট করেছিলাম আর না বুঝে অপমানিত। ইটস ওকে, সেসব আমি মনে রাখিনি। আর যেহেতু তখন তোমার অল্প বয়স ছিল, যাই হোক, তুমি এই বিয়েতে রাজি হলে যে? আসলে আপনার প্রতি আমার হয়তো অন্যরকম কোনো অনুভূতি আছে। কবে তৈরি হয়েছে জানা নেই, তবে আছে যে এটা অস্বীকার করতে পারবো না। আর আব্বু আমাকে বোঝালেন, তাই রাজি হয়ে গিয়েছি। আশা লজ্জা মিশ্রিত কণ্ঠে নত মুখে কথাগুলো বলল। মেজবা ওর কথা শুনে বলল, শুধু বলল, আচ্ছা ম্যাডাম, বুঝলাম। ম্যাডাম সম্বোধনটা শুনে চমকে উঠল আকশা। বুক ধুকপুক করতে লাগলো। শুধু তবু নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করে মেজবাকে পুনরায় জিজ্ঞাসা করলো, কিন্তু আপনি এত সহজেই রাজি হয়ে গেলেন কেন মেজবা? মেজবা মৃদু হেসে বলল, সত্যি বলতে তোমাকে আমি একসময় ভালোবাসতাম। সেই ভালোবাসাটা এখনো রয়ে গেছে, তাই আর না করতে পারিনি। আশাকে এখনো ভালোবাসি মেজবা, কেমন অকপটে স্বীকার করে নিল। আশার মনে যেন অজস্র প্রজাপতি ডানা মেলে উঠতে লাগলো। আরো 0.5 ঘন্টার মতো মেজবার সাথে নানান বিষয়ে কথা হলো। এর মাঝে মেজবা আশাকে এই রুফটপের এক কোণে দাঁড় করিয়ে নিজের আইফোন দ্বারা সুন্দর কিছু ফটো তুলে দিল। আকশার কাছে সবটা একটা সুন্দর স্বপ্ন মনে হলো। যাওয়ার জন্য ওরা টেবিল থেকে উঠতেই আকশার হঠাৎ কিছু একটা মনে পড়ল। ও দ্রুত ব্যাগ খুলে ফুল বের করে মেজবার সামনে ধরে লাজুক হেসে বলল, ফুলগুলো আপনার জন্য এনেছিলাম, নেবেন প্লিজ? শিওর। মেজবা ফুল হাতে নিয়েই অচানক ফুলগুলো ওর হাত থেকে পড়ে গেল। মেজবা পা বাড়াতেই ওর পায়ের নিচে পড়ে পিষ্ট হলো। আকশার মন খা খা করে উঠল। মেজবা ওকে সান্ত্বনা দিতে অদ্ভুতভাবে হেসে বলল, ফুল পায়ের নিচে পিষে গেলেই কি? অনিচ্ছাকৃত ঘটেছে। থাক, মন খারাপ করো না। এমন ফুল হাজারও পাওয়া যাবে। আবার দিও না হয়। রেস্টুরেন্টের বাইরে এসে মেজবার কাছ থেকে বিদায় নিয়ে রিকশায় বসেছিল আকশা। ওর মন খারাপ ছিল কিছুটা। মেজবাকে এত ভালোবেসে ফুল দিল, অথচ ফুলটা নষ্ট হয়ে গেল। ব্যাপারটা একেবারে অপ্রত্যাশিত ছিল। এমনটা না হলেও পারত। এই নিয়ে হাহুতাশ করছিল, যদিও মেজবা বলেছে এই ফুল নষ্ট হয়েছে তাতে কি,
আবার দিতে, কিন্তু বাস্তব কথা হচ্ছে প্রথম দেওয়া ফুলের সাথে অন্য কোনো ফুলের তুলনা হয় না। ফুল তো হাজারও পাওয়া যাবে, কিন্তু আকশা যেটা শখ করে মেজবার জন্য কিনেছে সেটা কি আর ফিরে আসবে? সবচেয়ে বড় কথা, সময় তো আর ফিরে আসে না। যে সময়টা কেটে গেছে সেটাকে শত চেষ্টাও ফেরানো যাবে না। যদি তাই হতো, তাহলে বোধহয় পৃথিবীতে বিশ্বযুদ্ধ হতো না, জার্মান রাশিয়ার সংঘর্ষ লাগতো না, হিরোশিমায় বিস্ফোরণও ঘটতো না। আকশা এসবই ভাবছিল, তখনই ওর ফোনে টুংটাং মেসেজ আসার আওয়াজ পাওয়া গেল। ফোনটা আকশার হাতেই ছিল, তুলে নিতেই দেখতে পেল মেজবার মেসেজ। মেজবা ওর নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করেছে, সরি ফর দ্য লাস্ট মোমেন্ট। ফুলগুলো ইচ্ছাকৃতভাবে ফেলে দিইনি। আই নো তোমার মন খারাপ হয়েছে। তোমাকে মন খারাপ দেখতে ভালো লাগে না। সবসময় হাসি খুশি থাকবে। বাই দ্য ওয়ে, ইট ওয়াজ আ বিউটিফুল টুডে। ইউ লুকড সো বিউটিফুল। মেসেজটা পড়া মাত্রই আকশার সকল মন খারাপ হাওয়ায় উবে গেল। ওর ঠোঁটের কোণে স্বয়ংক্রিয়ভাবে একরাশ হাসি এসে জমা হলো। আকশার মেজবার মেসেজের রিপ্লাইতে থ্যাংক ইউ লিখল। মেজবা তাতে একটা লাভ রেখ দিয়ে রাখলো। আকশা যেন আকাশে উড়ছে প্রজাপতির ন্যায় ডানা মেলে। কিশোরী মেয়েরা যেমন সদ্য জীবনে প্রথমবার প্রেমে পড়লে ডানা মেলে ওড়ে, মনে অজস্র অনুভূতি এসে জমা হয়। ঠোঁটের কোণে এক চিলতে লাজুক হাসি ফুটে ওঠে। আকশার ক্ষেত্রে তেমনই হচ্ছে। ও মেজবার প্রেমে ক্রমশই হাবুডুবু খেতে লাগলো। জীবনে এই প্রথম কারো প্রেমে পড়েছে। জীবনের ২২টা বসন্ত পার হওয়ার পরেও আকছার জীবনে বহুল স্বপ্নের কাঙ্ক্ষিত সেই প্রেম এলো। সে কি আর যে সে কথা? আজ আকশাকে কলি এসে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। আকশা নিজেও সুন্দর মেহেন্দি পরতে পারে। তবে নিজের বিয়েতে নিজে মেহেন্দি পরা খুবই ঝামেলার কাজ। কলি মেহেন্দি পরাচ্ছিল আর আকশা ২ হাত মেলে বসেছিল। আকশা মেজবার কথা ভেবে মনে মনে হাসছিল। ব্যাপারটা খেয়াল করে কলি বলল, কি রে, কি হলো তোর? এভাবে পাগলের মতো হাসছিস কেন? আকশা জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করল, প্রেমে পড়লেই মানুষ পাগল হয়ে যায় বুঝি? কলি প্রথমে আকশার কথা বুঝতে পারল না। পরমুহূর্তেই ধরতে পেরে উচ্ছ্বসিত হয়ে জিজ্ঞাসা করল, তুই প্রেমে পড়েছিস? হুম। কার? কার আবার? যার সাথে বিয়ে হচ্ছে তার? মেজবা ভাইয়ার? হুম। আশা লাজুক হেসে জবাব দিতেই কলির চোখ বড় বড় হয়ে গেল। ও অবাক হয়ে বলল, তুই মেজবা ভাইয়া প্রেমে পড়েছিস? কবে? কিভাবে? প্রেমে পড়ার কোনো সময়কাল হয় না। সৃষ্টিকুলে মানুষ যখন তখন যে কারো প্রেমে পড়তে পারে। আসলে প্রেমে পড়ার বিষয়টা নির্ভর করে পরিস্থিতি এবং মানুষের মনস্তাত্ত্বিক চিন্তাধারার উপরে। মানুষ বড়ই অদ্ভুত। কারো কারো প্রেমে পড়তে বছরে ২-১ সময় লেগে যায়, আবার কারো ২ দিন। কলি হা করে তাকিয়ে থাকে। আকশা পুনরায় বলে, মেজবার প্রতি কাজকর্ম কথাবার্তা কে আর আমাকে ওনার প্রতি আকৃষ্ট হতে বাধ্য করেছে? উনি এত সুন্দর করে কথা বলে, আর ওনার ওই হাসিটা যে কাউকে সহজে ঘায়েল করে ফেলতে পারে। ওনার ওই হাসিতেই তো অর্ধেক মরেছি। আমি মেজবার প্রেমে পড়ে গিয়েছি কলি। এখান থেকে ফেরার আর কোনো পথ নেই, আর আমি ফিরতেও চাই না। মেজবা ভাইয়া তোকে এত সহজে মেনে নিল? মানবেন না কেন? উনি তো আমাকে এখনো ভালোবাসেন। উনি নিজে বলেছেন আমাকে। আকশা দৃঢ় আত্মবিশ্বাসের সাথে কথাটা বলল। আজ রাতে আকশার সাথে কলি ঘুমিয়েছে। আগামীকাল গায়ে হলুদ, এরপর বিয়ে। আকশাদের বাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজন চলছে। বাইরের লোক সমাগম অনেক। তবে আকশা কোণে বিধায় ওকে ওর আম্মা তাড়াতাড়ি ঘুমাতে পাঠিয়েছেন। যদিও আকশার এখন ঘুম আসছে না, নানান স্বপ্নে বিভোরও। মেজবাকে নিয়ে হাজারটা স্বপ্ন দেখছে ও। ভেবে রেখেছে বিয়ের পর মেজবার সাথে ট্যুর দেবে। এটা বোধহয় প্রতিটা মেয়ের স্বপ্ন। কলি ঘুমিয়েছিল, এদিকে আকশা অন্ধকার ঘরময় পায়চারি করছিল। তখনই হঠাৎ ওর মনে হলো, মেজবাকে একটা কল দেওয়া যাক। লোকটা জেগে আছে নাকি? শুনেছে আর্মড অফিসারগণ রাতে দ্রুত ঘুমিয়ে যান। রাত জাগার অভ্যাস তাদের থাকে না। তবুও মনের মধ্যে একরাশ আশা নিয়ে আকশা মেজবাকে হোয়াটসঅ্যাপে টেক্সট দিল। লিখল, আছেন? আকশা একবার ফোনে সময়টা দেখল। রাত 12:30 তখন। মেসেজে দিয়েছে কেবলই, 2 মিনিট পরেই মেসেজটা সিন হয়ে রিপ্লাই আসলো। হ্যাঁ বলো। কি করছেন? ল্যাপটপে কাজ করছিলাম কিছু। তুমি? পায়চারি করছিলাম। এখন আপনি ফ্রি? হ্যাঁ, এখন ফ্রি। আকশা অনেকক্ষণ দোনামোনা করে ইতস্তত হয়ে টেক্সট লিখল। আপনার সাথে কলে কথা বলা যাবে এখন? ইয়া শিওর। আকশা খুব খুশি হলো। তৎক্ষণাৎ ব্যালকনিতে যেয়ে মেজবাকে কল দিল হোয়াটসঅ্যাপে। মেজবা কল রিসিভ করতেই আকশা বলল, রাতে খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। তুমি? রাতে খাওয়ার অভ্যেস নেই আমার। কেন? এমনি। একবেলার বেশি খেতে পারি না, শুধু দুপুরে খাই। এইভাবে অনিয়ম করলে চলবে? ঠিক মতো খাওয়া দাওয়া না করলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। কিছুই হয় না আমার, একদম স্ট্রং আছি। আচ্ছা আচ্ছা।
আকশা খুব আত্মবিশ্বাসের সাথে কথাটা বলতেই মেজবা বিপরীতে বাক্যটুকু আওড়ালো। আকশা মেজবার কণ্ঠস্বর শুনে ফোনটা কানের সাথে একদম মিশিয়ে নিয়েছে। মেজবার কণ্ঠস্বর এত সুন্দর, ফোনে আরো মারাত্মক শোনায়। আকশা ফোন দুই হাতে চেপে ধরে রেখে বিড়বিড় করে বলল, ভয়েসটা এত বেশি সুন্দর কেন? কথাটা খুব একটা জোরে বলেনি আকশা, এমনভাবে বলেছে যেন ফোনের ওপাশে মেজবা শুনতে না পায়। তবে ওকে হতভম্ব করে দিয়ে মেজবা ওপাশ থেকে বলে উঠল, তাই নাকি? জি। আকশা কাঁপা স্বরে জিজ্ঞাসা করলো। মেজবা বলল, ভয়েস সুন্দর। হুম। আকশা লজ্জা পেল। মেজবা বলল, তোমার ভয়েসও সুন্দর, অনেক সফট। আকশা লজ্জার মাত্রা বেড়েই চলল। মেজবা অপর প্রান্ত থেকে হঠাৎ জিজ্ঞাসা করলো, হাতে মেহেদি পড়েছ? জি, আপনার নামও লিখেছি। ফটো দাও তো। আকশা দৌড়ে ঘরের ভেতরে গিয়ে আলো জ্বালিয়ে একটা ফটো তুলে সঙ্গে সঙ্গে মেজবাকে পাঠিয়ে দিল। মেজবা ফটোটা দেখল। হাতের উপরে এবং তালুতে মেহেদি দিয়ে সুন্দর করে নকশা করা। তালুর মাঝখানে ছোট্ট করে লেখা মেজবা। মেজবা ফটোতে একটা লাভ রেখ দিয়ে ফেলে রাখলো। আকশা কি মনে করে ওকে বলল, আপনার গানে গলার না ভীষণ সুন্দর, আমাকে শোনাবেন গান? এখন? জি। কিভাবে? ভিডিও কলে। আকশা কোনো কিছু না ভেবেই বলে দিল। ওর মাথায় ভূত চেপেছে। মেজবার গলায় গান শুনবে এখন। ভীষণ মিস করছে, ওর সেদিনের গানের সুর ভুলতেই পারছে না। মেজবা একটু ভেবেচিন্তে বলল, ওকে, গিটার নিয়ে আসছি আমি। বর্তমানে আমি শার্টলেস রয়েছি, কিছু পরে আসছি। তুমি 5 মিনিট লেট করে কল দাও। বাহ বাহ। লোকটা ওর সামনে খালি গায়ে আসবে না। আকশা খানিক হাসলো। ও গুনে গুনে 5 মিনিট অপেক্ষা করে এরপর মেজবাকে ভিডিও কল দিল। মেজবা কল রিসিভ করার আগেই আকশা ওড়না ঠিকমতো গায়ে জড়িয়ে নিল। চুলগুলো বেনি করা ছিল, সেগুলো সামনে এনে ফেলে রাখলো। মেজবা কল রিসিভ করতেই আকশা দেখলো লোকটা ঘরের এক কোণে ফ্লোরের ওপরে বসে আছে। তার হাতে সেই সুন্দর গিটারখানা। মেজবার পরনে একটা কালো রঙের স্যান্ডো গেঞ্জি এবং হালকা জলপাই রঙের এক পকেট প্যান্ট। মেজবা কোনো কথা না বলে ফোনটা সামনে কিছু একটার উপরে হেলান দিয়ে রেখে গিটারে সুর তুলতে শুরু করলো। আকশা এক ধ্যানে তাকিয়ে রইল ক্যামেরার দিকে। গানের সুরে ঝংকার উঠল। ধীরে ধীরে মেজবা গাইতে শুরু করলো, আতুসে ইন বাहों में भर के, तू हम सफर तू हम कदम तुम ना मेरा, तू हम सफर तू हम कदम तू। মেজবা চোখ বুজে গিটার ক্রমাগত সুর তুলে গানটা গাইছে। গলার জোর ক্রমশই বাড়ছে ওর। ফোনের এপাশে আকশা গালে হাত ঠেকিয়ে বসে মুগ্ধ হয়ে দেখছে মেজবাকে। এত সুন্দর করে কিভাবে গাইতে পারে একটা লোক। আকশার মনে হলো মেজবা বুঝি ওকেই ডেডিকেট করে গানটা গাইছে। ও বিমোহিত হচ্ছে বারবার। এক দৃষ্টিতে খেয়াল করে মেজবার গিটারে রাখা অনবরত নড়তে থাকা হাত, ওর বন্ধ করে রাখা চোখ, তীর তীর করে নড়তে থাকা ঠোঁট, আর গান গাওয়ার ফলে বারবার গলার মাঝ বরাবর উঁচু হয়ে ওঠা অংশটা দেখে ঢোক গিলে ফেলল। আকশা বিড়বিড় করে মুগ্ধ গলায় বলল, এত সুন্দর করে গাইতে পারেন কিভাবে মেজবা? আকশার গায়ে হলুদ শেষ হলো আজ। কাঁচা হলুদে আকশার অ্যালার্জির সমস্যা আছে। এজন্য শুধুমাত্র আনুষ্ঠানিকতা পালন করতে সামান্য হলুদ দেওয়া হয়েছে ওকে। আকশার আম্মু কাউকে তার মেয়ের গায়ে হলুদ ছোঁয়াতে দেননি। ছাদে হলুদ গোসল দেওয়ার পরে আকশা ঘরে এসে আরো একবার ভালোভাবে গোসল সেরেছে। কলি বসে আকশার গয়না বাকি সবকিছু গুছিয়ে রাখছিল। দুই পরিবারের একত্রে শপিং যাওয়ার কথা থাকলেও অতিরিক্ত তাড়া থাকার কারণে তার হয়ে ওঠেনি। খুব তাড়াহুড়ো করেই দুই পরিবার আলাদাভাবে শপিং করেছে। মেজবার কাজিনরা এসে আকশার বিয়ের ডালা দিয়ে গেছে, সেগুলি খুলে দেখছিল কলি আর আকশার মা খালারা। খালামণি আকশাকে ভেজা চুলে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে পাশে বড় বোনকে বললেন, বিয়ের সময় বোধহয় প্রতিটা মেয়েরই অতিরিক্ত উজ্জ্বলতা বেড়ে যায়, তাই না আপা? দেখো, গায়ে হলুদ দেওয়ার পর থেকে আমাদের আকশার রূপ যেন আরো বেশি উতলে পড়ছে। চোখ ধাঁধানো সুন্দর লাগছে ওকে। এজন্য বিয়ের আগে মেয়েদের গায়ে হলুদ দেওয়া হয়, থুথু, কারো নজর না লাগুক। আকশা চুল আঁচড়াচ্ছিল। খালামণি বিছানা থেকে উঠে এসে ওকে থামিয়ে দিয়ে নিজে ওর চুল ভালোভাবে মুছে আঁচড়ে দিলেন। আকশাকে জিজ্ঞাসা করলেন, ওদের দেওয়া বিয়ের সবকিছু তোর পছন্দ হয়েছে মা? জি খালামণি, ভীষণ পছন্দ হয়েছে। আগের কালে তো সবাই বিয়েতে লাল না হয় খয়েরি শাড়ি পরতো, আমরাও সবাই তাই পরেছি। কিন্তু তোর শ্বশুরবাড়ি থেকে তোকে হালকা গোলাপি রঙের শাড়ি দোপাট্টা দেওয়া হয়েছে। ব্যাপারটা আসলে অন্যরকম। তোকে এই শাড়িতে খুব সুন্দর লাগবে। আকশা লজ্জা পেল একটুখানি। অগোচরে লাজুক হাসল। খালামণি বিছানার ওপর থেকে কাতান বেনারসি শাড়িটা এনে আকশার গায়ে জড়িয়ে ধরে দেখতে লাগলেন। পেছন থেকে কলি বলল, তোকে মারাত্মক সুন্দর লাগছে আকশা। মানতে হবে তোর শ্বশুরবাড়ির মানুষের পছন্দ ভালো।
এজন্যই তো তোকে পছন্দ করে সেই বাড়ির বউ করে নিয়ে যাচ্ছে। আকশার শাড়ি, ওর বিয়ের সাজগোজ আর শ্বশুরবাড়ির প্রশংসা, এসব নিয়ে টুকটাক অনেক কথা হলো। আকশা মুখে কিছু না বললেও মনের মাঝে অদ্ভুত এক অনুভূতির সঞ্চার হতে লাগলো ওর। আগামীকাল ওর বিয়ে। আকশা এখনো বিশ্বাসই করতে পারছে না। বারবার মেজবার কথা মনে করে লাজুক হাসছে। এরই মধ্যে আকশার আব্বু ভিডিও কল দিলেন। আকশা কল রিসিভ করতে ওপাশ থেকে এশা খন্দকার বললেন, কি খবর আম্মু, সব ঠিকঠাক? জি আব্বু, সবকিছু ঠিকঠাক। ঈশা খন্দকার হাসলেন মেয়ের মুখটা দেখে, তারপর আবেগমাখা কণ্ঠে বললেন, বিশ্বাসই হচ্ছে না আমার ছোট মেয়েটা বড় হতে হতে কবে যে এতটা বড় হয়ে গেল। কাল নাকি তার বিয়ে। আমার মেয়েকে কোণে সাজে দেখব। পিতা হিসেবে এর চাইতে বেশি সৌভাগ্যের আর কি হতে পারে? ঈশা খন্দকারের চোখের কোণে চিকচিকে জল জমা হলো। সেটা খেয়াল করে আকশার মনটা হু হু করে কেঁদে উঠল। ও মুখ ফুটে কিছু বলতে পারল না। ঈশা খন্দকার পুনরায় বললেন, আগামীকাল বউ সেজে আমাকে কল দিও আম্মু, তোমাকে দেখবো। আচ্ছা আব্বু। আকশা প্রত্যুত্তর করতেই ঈশা খন্দকার বললেন, ফোনটা তোমার আম্মুকে দাও তো। আকশা ফোনটা ওর মায়ের হাতে দিয়ে ব্যালকনিতে চলে গেল। এখনো সেখানে দাঁড়িয়ে আব্বুর কথা ভেবে খুব করে কাঁদবে। এই কান্না কেউ এসে দেখে যাবে না। আব্বুকে এই মুহূর্তে ভীষণ মিস করছো। জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়ে মানুষটিকে পাশে পাচ্ছে না। অবশ্য উপায়ন্তর নেই। থাকলে তার আব্বু নিশ্চয়ই এতখানি দেশে ছুটে আসতেন। রাত তখন প্রায় 11টা। বাড়িতে অনেকেই জেগে আছে। কলি আজও তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। আগামীকাল ওর অনেক দায়িত্ব। আকশার তৈরি হওয়া সব কার্যকর্ম ওকেই দেখতে হবে। এদিকে আকশার চোখে ঘুম নেই। যদিও ওর আম্মু ওকে তাড়াতাড়ি ঘুমিয়ে নিতে বলেছেন, যেহেতু আগামীকাল অনেক ধকল যাবে। কিন্তু আকশা ঘুমাতে পারছে না। আগামীকালের কথা ভাবছে, কি হবে না হবে কে জানে। আকশার একদিকে এক্সাইটমেন্ট কাজ করছে, অপরদিকে মন খারাপও হচ্ছে অনেক। বিয়ে করে এই চেনা ঘর চেনা মানুষদের ছেড়ে চলে যেতে হবে। আম্মুকে ছাড়া তো থাকতে পারে না আকশা। আর ভাইকে ছাড়া ওর দিনই চলে না। থাকবে কিভাবে তাদের সবাইকে ছেড়ে? আকশা একবার সেই হালকা গোলাপি রঙের বেনারসি শাড়িতে নিজেকে কল্পনা করে নিল। ওর হঠাৎ মেজবার কথা মনে পড়ল। লোকটার সাথে শেষ গতকাল রাতে সেই যে কথা হলো, এরপর আর যোগাযোগ করা হয়নি। আকশা ফোনটা তুলে নিয়ে মেজবাকে একটা টেক্সট দিল, লিখল, আছেন আপনি? 5 মিনিট পরে টেক্সটের রিপ্লাই আসলো, হ্যাঁ আছি, বলো কি করছেন? একটা ইম্পর্টেন্ট কলেজ এলাম। আমি কি ডিস্টার্ব করে ফেললাম নাকি? নো, কথা শেষ, এখন ফ্রি আছি। আকশা জিজ্ঞাসা করলো, ফোন কল? ওকে। আকশা কল দিল। মেজবা রিসিভ করতেই জিজ্ঞাসা করলো, গায়ে হলুদ হয়েছে আপনার? হ্যাঁ, জাস্ট ফর্মালিটি, নাথিং এলস। আকশা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, ফর্মালিটি কেন? অ্যাকচুয়ালি আমার কাঁচা হলুদে অ্যালার্জি। কি বলেন? আমারও তো হলুদে অ্যালার্জি। কি মিল আমাদের, কো ইনসিডেন্স। ওহো। মেজবা ওকে জিজ্ঞাসা করলো, তারপর বলো বিয়ের পর কি কি প্ল্যানিং আছে? আকশা একটু দ্বিধান্বিত হয়ে জিজ্ঞাসা করলো, এখনই বলবো? হ্যাঁ বলতে পারো, আগে থেকে শুনে রাখা ভালো। আকশা এবার গড়গড়িয়ে বলতে লাগলো, জানেন, আমার না খুব ট্যুর দেওয়ার ইচ্ছে আছে। আমি কখনো তেমন রাজশাহীর বাইরে যাইনি। আমার গণ্ডি বরাবরই এই রাজশাহী শহর অবধি। আম্মু সবসময় বলতেন বিয়ের পর হাজবেন্ডের সাথে ঘুরবে। এজন্য আমার স্কুল কলেজের সব ট্যুর ক্যান্সেল করে দিতেন। তাই আমার ইচ্ছা আছে বিয়ের পর হাজবেন্ডের সাথে ট্যুর দেব। অনেক জায়গায় ঘুরবো। সবার আগে সাজেক যাব। ওই যে ট্রাভেল ব্লগাররা আছে না, তাদের অনেক ভিডিওতে দেখেছি সাজেক নাকি স্বপ্নের মতো সুন্দর একটা জায়গা। ওখানে খুব কাছ থেকে মেঘ দেখা যায়। আমিও মেঘ ধরতে চাই। এরপর যাবো সেন্ট মার্টিনে। বাংলাদেশের সবচেয়ে সুন্দর দ্বীপ নাকি ওটা। জীবনে একবার হলেও ওখানে যাবই আমি। তবে বাইরের দেশ ঘুরে দেখার সেরকম কোনো পরিকল্পনা নেই। আগে নিজের দেশটা ভালোভাবে ঘুরে দেখতে চাই। আচ্ছা আচ্ছা, তারপর? তারপর আর কি? মেজবার প্রশ্নে আকশা মনে করার চেষ্টা করতে লাগলো। তারপর হঠাৎ ওর মনে পড়তেই বলল, পড়াশোনা তো কন্টিনিউ করবোই, তবে আমার শখ বই নিয়ে কিছু করা। আসলে আমি বই পড়তে ভীষণ ভালোবাসি এবং বই নিয়ে অনেক ঘাটাঘাটিও করা হয়। এজন্য ভেবেছি এদিকটা নিয়ে কিছু একটা করব। বইয়ের প্রোডাকশন শুরু করতে পারি সম্ভবত। আমি নিজের জন্য কিছু করতে চাই। আপনি কি আমাকে করতে দিবেন মেজবা? ইয়া শিওর, কেন দিব না? ফোনের ওপাশ থেকে মেজবা মৃদু হেসে কথাটা বলতেই আকশা নিশ্চিত হলো। যাক, মেজবা অন্তত কিছু পুরুষদের মতো ফ্যাসিস্ট স্বভাবের নয়। মেজবার সাথে আরো টুকটাক কিছু কথা হলো আকশার। শেষে মেজবা বলল, এখন তাহলে ঘুমিয়ে পড়ো। আগামীকাল অনেক ধকল যাবে, সেগুলো সামলানোর মতো এনার্জি থাকতে হবে। ঘুম ভালো না হলে ক্লান্তি থেকে যাবে। আগামীকালের জন্য বেস্ট অফ লাক। মেজবার কথায় আকশা খুশি মনেই ঘুমাতে গেল, মনে হাজারটা স্বপ্নের বুনন নিয়ে।
আকশাকে পার্লারে মেয়েরা সাজাতে এসেছে। বরযাত্রী নাকি আর ঘন্টাখানেকের মধ্যেই চলে আসবে। আকশাকে শাড়ি পরিয়ে মেকআপ করানো হচ্ছে। আকশা শুরুতে বলেই দিয়েছে অতিরিক্ত মেকআপ না করাতে। সেই মোতাবেক ওকে একটা ন্যাচারাল লুক দেওয়া হচ্ছে। লিপস্টিক পরিয়ে দোপাট্টা মাথায় উঠিয়ে দিতেই আকশার সাজ সম্পূর্ণ হলো। ও ড্রেসিং টেবিলের সামনে বসে আগে ওর আব্বুকে কল দিল। ঈশা খনকার ভিডিও কলে মেয়েকে মুখোনের সাজে দেখে কেঁদে ফেললেন। আকশারও চোখে জল আসলো। ও কান্নারত স্বরে বলল, খেদো না আব্বু, দেখো তো আমাকে সুন্দর লাগছে। ঈশা খন্দকার চোখ মুছতে মুছতে বলেন, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে আম্মু, একটা পুতুল বউ লাগছে। আকশা হাসলো। অনেকটা সময় ওর আব্বুর সাথে কথা বলল। এর মধ্যে কলি এসে আকশার নিকাহ আমার নামার ফ্রেমটা একপাশে সরিয়ে রেখে বলল, আকশাকে দেখে ঘরে বসেই কতগুলি ছবি তুললো। এরই মাঝে ঘরের মধ্যে অনেক মানুষের ভিড় জমে গেছে বউকে দেখার জন্য। আকশার অস্বস্তি হতে লাগলো। এত মানুষের ভিড়ে ওর দম বন্ধ হয়ে আসলো। কলি মেয়েটা সবচেয়ে ভালো বোঝে ওকে। ওর অস্বস্তি টের পেয়ে কলি একে একে সবাইকে অনুরোধ করে ঘরের বাইরে পাঠিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। আকশার কাছে আসতেই ও জিজ্ঞাসা করলো, বাইরে কি অবস্থা? হই হুল্লোড় চলছে, সবাই বরযাত্রী অপেক্ষা করছে, সবাই এখনই চলে আসবে। ওহো! আকশা ঘরময় অস্থিরভাবে পায়চারি করতে লাগলো। এতক্ষণ স্বাভাবিক থাকলেও এখন অস্থিরতা বাড়তে লাগলো ওর। নতুন জীবনের সূচনা হতে চলেছে। এটা তো আর সামান্য বিষয় নয়। আকশাকে কলি বলল, শান্ত হো দোস্ত। এভাবে নার্ভাস হয়ে পড়লে কবুল বলবি কিভাবে? নার্ভাস হতে চাচ্ছি না, কিন্তু আকশা পুরো কথা শেষ করতে পারল না। তার আগেই বাইরে থেকে হৈরে শোনা গেল, এই বর এসে গেছে, বর এসে গেছে। আকশার নার্ভাসনেস আরো বেড়ে গেল। এরই মধ্যে দরজায় টোকা দিয়ে কে যেন বলল, বউকে স্টেজে নিয়ে যেতে। আকশা এক একটা কদম ফেলে যেন এগিয়ে চলেছে তার স্বপ্নের দিকে। স্টেজের কাছাকাছি এগোতেই দেখতে পেল মেজবা একটা সাদা পাঞ্জাবি পরিহিত বসে আছে এখানে। মেজবা শেরওয়ানি পছন্দ করে না, তাই মেয়ে পক্ষের তরফ থেকে পাঞ্জাবি দেওয়া হয়েছে। স্টেজটা খুব সুন্দর করে সাজানো। বরকনের বসা জায়গা আলাদা। তাদের সামনে একটা ফুলের পর্দা টানানো। আকশাকে কোলে নিয়ে বিপরীত পাশে বসালো। এপাশ থেকে আকশা মেজবাকে দেখতে পাচ্ছে না, আর না তো মেজবা ওকে দেখতে পাচ্ছে। হঠাৎ করেই আকশার হাত কাঁপতে শুরু করেছে। নার্ভাসনেস বেড়েই চলেছে ওর। বুক ধুকপুক করে কাঁপছে। আশেপাশে মানুষ অনেক, তবে ওর সেদিকে কোনো খেয়াল নেই। এত হই হল্লার মাঝেও আকশা নিজ ধ্যানে হারিয়েছে যেন। ও ওর আম্মুকে খুঁজছে, কিন্তু তাকে আশেপাশে দেখা গেল না। হয়তো ব্যস্ত কোথাও। কলি এসে বসেছে আকশার পাশে, শক্ত করে ওর হাত চেপে ধরে রেখে সামলাচ্ছে ওকে। আকশার দোপাট্টা মুখ অবধি ঢেকে রাখা। সবাই বউকে দেখার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। তাদের চোখে মুখে কৌতূহল। আকশা চাচা চাচি, মামা মামি, ফুপুরা প্রায় সবাই উপস্থিত আছেন সেখানে। কাজী সাহেব এসে স্টেজে বসলেন, তার হাতে নিকাহনামা। কাজী সাহেব বললেন, বিয়ে পড়ানো শুরু হবে এখন। তখন হঠাৎ সবাইকে হতবম্ব, হতবাক এবং বিস্মিত করে দিয়ে এপাশ থেকে মেজবা কর্কশ স্বরে জোরে বলে উঠল, এই বিয়ে হবে না। বিয়ে হবে না মানে? বলে কি? সবাই হতভম্ব। হঠাৎ বিয়ের আসরে বর এমন কথা বলছে কেন? কেউ কিছুই বুঝতে পারছে না। অবাক চোখে একে অপরের মুখ চাওয়াচুই করছে। আকসার ভাই ওর পাশেই দাঁড়িয়েছিল। ইরফান উঠে ও পাশে গিয়ে মেজবার কানের কাছে মুখ এগিয়ে নিয়ে নিচু স্বরে উদগ্রীব কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে দোস্ত? কোনো সমস্যা? মেজবা হাতের সফেদ রুমালটা শুভ্র পাঞ্জাবির পকেটে রেখে গম্ভীর গলায় পাল্টা প্রশ্ন করল, আন্টি কোথায়? আম্মু তো ওপাশে পর্দার আড়ালে। আন্টির সাথে আমার কিছু জরুরি কথা আছে। এখন? ইরফান অবাক হয়ে প্রশ্নটা করতেই মেজবা বিনা দ্বিধায় জবাব দিল, হ্যাঁ এখনই। কথাটা না বলে বিয়েটা করতে পারবো না, দ্যাটস ওয়াই। আচ্ছা ঠিক আছে, তুই আয় আমার সাথে। মেজবা ইভানের সাথে উঠে গেল আসর ছেড়ে। আকশা বিপরীত পাশে বসেছিল ঘোমটা টেনে। কিছু কথা কানে আসছিল ওর, তবে সব কথা স্পষ্ট নয়। ও বসে ভাবছে মেজবার হঠাৎ কি হলো। বুক ধুকপুক করছে ওর। এমন শুভ মুহূর্তে মুহূর্তে কোনো অশনি নয় তো? আয়েশা বেগম মেয়ের বিয়ে উপলক্ষে আজ একটা জলপাই রঙের শাড়ি পরেছিলেন। ভীষণ খুশি ছিলেন তিনি। ঠোঁটের কোণ থেকে হাসি রেখা সরছিলই না। তবে এখন এই মুহূর্তে তার ঠোঁটের কোণে সেই হাসি রেখা আর নেই, বরং চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। মুখটা কালো হয়ে আছে একদম। মেজবা সবে তার সাথে কথা শেষ করে বিয়ের আসরে ফিরেছে। আয়েশা বেগম ইরফানকে ডেকে বললেন, কাজীকে যে বলতে এখনই বিয়ে পড়াতে। ইরফান দ্রুত গিয়ে কাজীকে এবার বিয়ে পড়ানোর কথা বলল। মেজবার মুখ একদম শান্ত। কিছুক্ষণ আগের যে বিরোধটা ছিল চোখে মুখে, সেটা এখন আর নেই। ফুলের পর্দার এপাশ থেকে আকশা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, কোনো ঝামেলা হয়নি অন্তত।
বিয়ে পড়ানোয় একটু তাড়াহুড়ো করা হলো, যেহেতু অনিচ্ছাকৃতভাবেই একটু দেরি হয়ে গেছে। আকশা ধীরে সুস্থে কবুল বললেও মেজবা এক নাগাড়ে টানা কবুল বলল। আকশা অপেক্ষা করছিল মেজবার জন্য, যে বিয়েটা হওয়া মাত্রই মেজবা উঠে এসে ফুলের পর্দা সরিয়ে ওর ঘোমটা খুলে সর্বপ্রথম মুখ দেখবে। তবে এমন কিছুই হলো না। বিপরীত পাশ থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আকশা একটু অবাক হলো। সবার আগে তো মেজবাই ওর মুখ দেখার কথা। এটাই তো নিয়ম। এমন নয় যে মেজবা এই নিয়মটা জানে না, বরং খুব ভালোভাবে জানে। কারণ আসরে আসার সঙ্গে সঙ্গেই মেজবার কাজিনদের মধ্যে থেকে কে যেন মেজবাকে প্রথমে আকশার মুখ দেখার কথা বলেছিল। আকশার পাশে কলি ওর কাঁধে হাত রেখে বসে আছে। কলির পাশে মুখ দেখার সেই সজ্জিত আয়না, নিকান আমার ফ্রেমটা রাখা হয়েছে। কথা ছিল বিয়ে শেষে এই আয়নায় নব্য স্বামী স্ত্রী একসাথে মুখ দেখবে, নিকান আমার ফ্রেমে স্বাক্ষর করবে, যা তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের সুন্দর সাক্ষী হয়ে থাকবে। আকশা গলির ওড়নাটা টেনে ধরে ওকে আরো পাশে এগিয়ে এনে ফিসফিস করে জিজ্ঞাসা করলো, মেজবা এখনো সামনে পর্দা তুলছেন না কেন কলি? উনি কি শোনেননি পর্দা সরিয়ে মুখ দেখার কথা? সবাই তো এখানে নানান কথা বলাবলি করছে। আমার ভীষণ অকওয়ার্ড ফিল হচ্ছে। কলি পড়ল বিড়ম্বনায়। হচ্ছেটা কি কিছুই বুঝতে পারছে না ও। প্রথমে শুরুতেই বিয়ের আসরে এমন একটা বিঘ্ন ঘটল। ওর হবু দুলাভাই বিয়ে করার আগে আসর ছেড়ে উঠে গিয়ে নিজের হবু শাশুড়ির সাথে কি যে কথা বলে আসলেন তা কেউই জানে না। শুধুমাত্র আকশার আম্মু, ওর ভাই ইরফান আর মেজবা জানেন। কলি আকশাকে বলল, দাঁড়া, আমি উঠে গিয়ে দেখে আসি। কলি দ্রুত উঠে বিপরীত পাশে চলে গেল। কলি যখন ফিরল, তখন ওর কিছুক্ষণ পূর্বের হাস্যোজ্জ্বল সেই মুখ বিবর্ণ প্রায়। মুখে একরাশ বিষণ্ণতার ছাপ। আকশা এতক্ষণ ওর অপেক্ষাতেই অধীর হয়ে বসেছিল। কলিকে ফিরতে দেখে কিছুটা থিতু হলো। তবে ওর বিবর্ণ মুখ দেখে চিন্তায় পড়ল। কলি আকশার পাশে এসে বসে ওর কানে কানে চাপা স্বরে বলল, দুলাভাই এখানে নেই আকশা? নেই মানে? আকশা আশ্চর্য না হয়ে পারে না। আবারও অবাক কণ্ঠে কলিকে জিজ্ঞাসা করে, নেই মানে? কোথায় উনি? দুলাভাই কোথায় গেছে সেটা অতিথিদের কেউ জানে না। তোর শ্বশুরবাড়ির সবাই টেবিলে আছে, তাদেরকে জিজ্ঞাসা করতে যেতেই দেখি সবার মুখ থমথমে। তবে কেউ কিছু বলল না। তোর আম্মাকে গিয়ে বললাম, আন্টি আমাকে বললেন এখন চুপ থাকতে। হয়তো তিনি সবকিছু জানেন। ইরফান ভাইয়াকেও তো আশেপাশে দেখছি না কোথাও। আকশা স্থির চাহনিতে তাকিয়ে রইল সামনের দিকে। ওর চোখ দুটো একেবারে ভাষাহীন। কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারছে না আপাতত। বিয়ে করেই মেজবা যাবে কোথায়? তাও আবার আকশাকে না দেখেই। আকশা এসব ভেবে ভেবেই মাথা ব্যথা করছিল। তখনই ভেতর থেকে ওর ডাক পড়ল। ছোট খালা এসে বললেন, আকশার মা ওকে নিজে ওর ঘরে ডাকছেন। আকশা কলি খালার সাথে নিজে চলে গেল। অতিথিরা তখনও কানাঘুষা করছে। আকশা আরো চোখে দেখলো তাদের। আকশা নিজ ঘরে বিছানায় বসে আছে। সামনে ওর মা আয়েশা বেগম ওর হাত দুটো মুঠোয় ধরে নিয়ে বসে আছেন। আকশা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে মায়ের দিকে। কি যেন বলবেন ওর মা আয়েশা বেগম, তবে দ্বিধান্বিত প্রচুর। এজন্য বলতে পারছেন না। আকশা এবার ওর মায়ের দ্বিধা ভাঙতে নিজেই বলে উঠল, তুমি কিছু একটা বলতে চাইছো আম্মু, যা বলবে বলে ফেলো। পরামর্শ দেবে তো শ্বশুরবাড়িতে কিভাবে চলাফেরা করতে হবে তাও আমারও শিখে রাখা দরকার। অবশ্য তুমি আমাকে খারাপ শিক্ষা দাওনি যে আমি সেখানে খারাপভাবে চলাফেরা করব। আয়েশা বেগম এবার ছল ছল চোখে চোখ নত, মুখ তুলে মেয়ের দিকে তাকিয়ে ভাঙা গলায় বললেন, পরামর্শ দেওয়ার মতো সময় এখন নয় মা। তোমাকে এখন কিছু ভিন্ন কথা বলবো। শক্ত থেকে শোনো। আকশা বুঝতে পারছে না ওর আম্মু কি এমন কথা বলবেন, কেন সবকিছু এমন অদ্ভুত ঠেকছে। তবুও শান্ত গলায় বলল, আমি যে কোনো পরিস্থিতিতে শক্ত আছি আম্মু, তুমি বলো। আয়েশা বেগম এবার হালকা কেশে গলা পরিষ্কার করে বলতে শুরু করলেন, খেয়াল আছে মেজবা বিয়ের এক মুহূর্তে উঠে গিয়েছিল আসর ছেড়ে? জি আম্মু। আসলে ও আমার সাথে দেখা করতে এসেছিল। হ্যাঁ, সেটা তো জানি। কিন্তু তুমি এটা জানো না, মেজবা মূলত আমার সাথে কিছু জরুরি কথা বলতে এসেছিল। এমন কিছু কথা যা ওই মুহূর্তে কিছুক্ষণের জন্য আমার পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছিল। আমাকে দ্বিধায় ফেলে দিয়েছিল। তোমার সাথে ওর বিয়েটা হবে কিনা সেই বিষয়ে। কি এমন কথা আম্মু? আমাকেও বলো। আকশা ওর মায়ের কথা শুনে ক্রমাগত উদগ্রীব হয়ে উঠছে। ধৈর্যের বাঁধ মানছে না আর। আয়েশা বেগম ওকে হতবাক করে দিয়ে বলে চললেন, আসলে মেজবা চট্টগ্রামে চলে গেছে। এতক্ষণে হয়তো রওনাও দিয়ে দিয়েছে। পথেই আছে বোধহয়। মেজবা আমাকে তখন এসে বলল, আম্মু, আপনাকে আম্মু বলেই সম্বোধন করলাম, যেহেতু আপনি আমার হবু শাশুড়ি। আমি ওকে আশ্বস্ত করতেই ও বলল, আমাকে বিয়ের পরপরই এখান থেকে চলে যেতে হবে আম্মু। জরুরি কল এসেছে এখানে আসার কিছুক্ষণ আগেই। একটা মিশন আছে, সেখানে যেতে হবে আমাদের মিলিটারি নিয়ম অনুযায়ী। জরুরি তলবেই আমাদেরকে অবিলম্বে যেতেই হবে।
না গেলে প্রফেশনের ওপরে এফেক্ট পড়বে। আর তাই আমি চাইছিলাম আপনাকে আগে জানাতে। কারণ এই মিশন থেকে আমি কবে ফিরবো তার কোনো নিশ্চয়তা নেই। অনেকটা সময় পার হয়ে যাবে সেখানে। আপনি আকসার অভিভাবক। আপনাকে জানানো আমার দায়িত্ব। তাই সরাসরি আমি এই বিষয়ে আলোচনা করতে আসলাম। আমার ফ্যামিলির কেউ এখন এই বিষয়ে জানে না। তাদেরকে যাওয়ার আগে জানিয়ে যাব। আমাকে বিয়েটা করেই বেরিয়েই পড়তে হবে আম্মু। এখন আপনি কি বলেন? মেজবার কথাগুলো শোনার পর আমি এক মুহূর্তে থমকে গিয়েছিলাম। ভেবেছিলাম তোমার ভবিষ্যৎ কি হবে? যেখানে তোমার স্বামী তোমাকে বিয়ে করার পর মুখও দেখতে পারবে না। তার আগেই তাকে মিশনে চলে যেতে হবে। তবে আমার দ্বিধা ভাঙল মেজবার মুখটা দেখে। এত ভদ্র, ভালো একটা ছেলে, এত বিনয় নিয়ে কথা বলতে পারে। আর ও আমাকে এমনভাবে আম্মু বলে ডাকছিল যে আমি ওকে তৎক্ষণাৎ মনে নিজের ছেলের জায়গা দিয়ে ফেলেছিলাম। তাই আর না করতে পারিনি মা। বিয়েতে মতামত দিয়েছি তখন। তোমাকে তখনই জানাতে পারিনি কারণ ঐরকম সুন্দর একটা মুহূর্তে এই বিষয়টা জানলে হয়তো তোমার মনটা ভেঙে যেত। তবে এখন তো জানাতেই হতো। তোমাকে এখন একাই স্বামী ছাড়া তোমার শ্বশুরবাড়িতে যেতে হবে। কিছু করার নেই মা। একদম নিরুপায় পরিস্থিতি। আকশা নিথর চোখে তাকিয়ে আছে ওর মায়ের দিকে। কলি ওকে শক্ত করে ধরে রেখেছে। আকশার চোখ ছলছল করছে। আয়েশা বেগম মেয়েকে বুকে জড়িয়ে ধরে হাত বুলিয়ে বলছে, মেয়ে যাতে শক্ত থাকে এই জন্যে কাঁদছেন না তিনি। কারণ লোকে বলে মায়ের কান্না দেখলে মেয়েরাও কাঁদে। একদম বাটারফ্লাই ইফেক্টের মতো। ওদিকে বাইরে থেকে তারা আসছে, সবাই গাড়িতে বসে পড়েছে। আকশার জন্য অপেক্ষা করছে তারা। আয়েশা বেগম একটুও কাঁদলেন না আজ। শুকনো মুখে মেয়েকে বিদায় দিতে এগিয়ে গেলেন তিনি। বাসর ঘরে একা বসে আছে আকশা। যেই বাসরে আজ মেজবার সামনে ওর বসে থাকার কথা ছিল, সেই বাসরে আজ একা বসে আছে। কত স্বপ্ন ছিল ওর এই দিনটা নিয়ে। সব এক নিমেষে ভেস্তে গেল। মেজবা অন্তত ওর মুখটা দেখে যেতে পারত। বধূ সাজে স্বামীর সামনে যাওয়ার স্বপ্নটাই আর পূরণ হলো না আকশার। আকশা এতক্ষণ কেঁদেছে, হঠাৎ ওর মনে হলো ও বোকামি করছে। সৈনিকের স্ত্রী এমন বোকা কাজে মানায় না। মিশনেই তো গেছে মেজবা ইফতেখার। দ্বিতীয় বিয়ে করতে তো চায়নি। মেজবা শুধুমাত্র আকশারই আছে, আরো থাকবেও। মেজবা যে ওকে ভালোবাসে, এই কথাটা স্মরণ হতেই এতক্ষণ জমা হওয়া সকল মন খারাপ উবে গেল আকশার। চোখ মুছে ফেলল। ঘরের দরজা অর্ধেক ভেজানো। ওর শাশুড়ি ওকে রাতের খাবার খাইয়ে দিয়েছেন। ননদেরা এই ঘরে নিয়ে এসেছে ওকে। ড্রয়িং রুমে মুরব্বীরা বসে সম্ভবত মেজবার হঠাৎ চলে যাওয়ার বিষয় নিয়ে আলোচনা করছেন। আকশা গিয়ে দরজা আটকে দিয়ে আসলো। পুনরায় বিছানায় এসে বসে ফোনটা বের করলো পার্স থেকে। আজ সারাদিনও আকশা ফোনটা হাতে নেয়নি। ভাগ্যিস ফোনে আজ ডাটা ছিল ওর। সবসময় ওয়াইফাই ব্যবহার করে বলে ডাটাও কেনা হয়নি। তবে গতকাল রাতে কি মনে করে যেন কিনেছিল। যাক, সেটা কাজে লেগেছে। সদ্য শ্বশুরবাড়িতে এসে তো আর ওয়াইফাই পাসওয়ার্ড চাওয়া যায় না। আকশার আজ রাতটা যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ মুভি দেখেই কেটে যাবে। আকশা ডাটা অন করতেই হুড়মুড় করে মেসেজ নোটিফিকেশন আসতে শুরু করলো। দেখলো হোয়াটসঅ্যাপে এক ফ্রেন্ড বিয়ের জন্য শুভ কামনা জানিয়েছে। আকশা হোয়াটসঅ্যাপে ঢুকে সেই ফ্রেন্ডের মেসেজে রিপ্লাই করে কনভারসেশন থেকে বের হতেই হঠাৎ খেয়াল করলো নিচের সারিতে মেজবার আইডি প্রোফাইল ফটো গায়েব। আকশা কৌতূহলবশত ভেতরে প্রবেশ করলো। মেজবা কি প্রোফাইল ফটো রিমুভ করেছে? কিন্তু কখন করলো? আকশা তো দুপুর 12টার দিকেও পুরনো কনভারসেশন পড়ার সময় প্রোফাইলে ফটো দেখেছে। মেজবা জলপাই রঙা টি শার্ট পরিহিত ফটো ছিল একটা। আকশা হঠাৎ কি মনে করে যেন মেজবাকে মেসেজ করলো একটা। লিখলো, আছেন? কিন্তু মেসেজটা সেন্ড হলো না। আকশা হতভম্ব হলো এক মুহূর্তের জন্য। লোকটা কি অনলাইনে নেই? মিশনে আছে নাকি? আকশা তবুও প্রথমে বুঝলো না, ওর মন মানছিল না। তবুও কি মনে করে মেজবার নাম্বারে কল দিল। ফোন ব্যস্ত বলছে। আকশার এবার পুরোপুরি খটকা লাগলো একটা। ওর মন মানতে চাইলো না। ও মেজবার নাম্বারটা ওর সেই ফ্রেন্ডকে দিয়ে বলল, হোয়াটসঅ্যাপে নাম্বারটা সেভ করে দেখ তো প্রোফাইল ফটো আছে কিনা। ওই সেই ফ্রেন্ড মিনিট খানেকের মধ্যে রিপ্লাই করলো, হ্যাঁ আছে দোস্ত, কেন? কে এই লোক? আকশা রিপ্লাই করলো না। রিপ্লাই করার মতো অবস্থায় নেই ও। মেজবা ওকে ব্লক করেছে, সত্যিই ব্লক করেছে। আকশার এখনো বিশ্বাস ঠেকছে না। অবিশ্বাস্য ঠেকছে। কেন করলো মেজবা এমন? কেন কেন? আকশা তবু মনে হলো মেজবা বোধহয় মিশনে আছে, এই কারণে ওকে ব্লক করে রেখেছে। আকশা নিজের মনকে উল্টো পাল্টা বুঝ দিতে লাগলো, তবুও মনে শান্তি পাচ্ছে না ও। ওর আরেকটা সিম ছিল ফোনে। আকশা সেই সিম দিয়ে আরেকটা হোয়াটসঅ্যাপ আইডি খুললো তৎক্ষণাৎ। এরপর সেখানে মেজবার নাম্বার উঠিয়ে সেভ করে মেসেজ দিল ওকে। শুধু লিখলো মেজবা। মেসেজ সঙ্গে সঙ্গে সেন্ড হলো। তার মানে মেজবা অনলাইনে আছে। মিনিট খানেক পরে মেসেজ সিন হয়ে রিপ্লাই আসলো, জি কে? আকশা বলছিলাম। ও,
শুধু ও, এটা কেমন রিপ্লাই হলো? আকশা ভেবে পেল না, অটোগ্রেফ হয়ে লিখল, ব্লক কেন করেছেন আমাকে? আই এম বিজি নাও, পরে কথা বলছি। আকশার মনে হলো মেজবাহুকে এড়িয়ে যেতে চাইছে, তবুও থামলো না, পুনরায় টেক্সট করলো, আপনি আগে বলুন ব্লক কেন করেছেন আমাকে? মিশনে গিয়েছেন তাই? আমাকে বলে যেতে পারতেন না? অপেক্ষায় ছিলাম আপনার। কবে ফিরবেন আপনি? আকশা মেসেজটা লেখার পর তৎক্ষণাৎ সিন হলো না। মিনিট ৫ পরে সিন হলো। এতক্ষণ আকশা ফোনের দিকে উদগ্রীব হয়ে চেয়েছিল। টেক্সট সিন হওয়ার পরপরই একটা মেসেজ আসলো। আকশা মেসেজটা দেখে হতভম্ব হলো। মেসেজে শুধুমাত্র ৫টি বাক্যে লেখা রয়েছে, There is no guarantee that I will ever return. From my side, I am giving you complete freedom. Live your life beautifully, without waiting for me. It's better not to hope for my return. Don't let that hope leave dark circles beneath your eyes. I don't want my absence to carve dark circles under your eyes. আকশার দ্বিতীয় নাম্বার থেকে মেজবা ওকে এখনো অবধি ব্লক করেনি, বরং সেভাবেই ফেলে রেখেছে। বিয়ের সপ্তাহখানেক কেটে গেছে ওদের। ক্যালেন্ডারের পাতায় গুনে গুনে তারিখের হিসাবটা মনে রাখছে আকশা। দিন কিভাবে কেটে যায়, অথচ মেজবার সাক্ষাৎ পাওয়া যায় না। আকশা মাঝে মধ্যে মেসেজ দেয় মেজবাকে, এমন না যে লোকটা একেবারে ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, বরং আকশা যদি মেসেজ করে কেমন আছেন, তার ২-৩ দিন পর মেজবা সেই মেসেজে রিপ্লাই করবে, বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি? ব্যাস এটুকুই। সবসময় এমন রিপ্লাই আসে, এর ব্যতিক্রম কখনো ঘটে না। আকশা যেমন অভ্যস্ত হয়ে গেছে এসবে। ও জানে মেজবা এই জবাবই দেবে, ২-৩ দিন পরেই রিপ্লাই করবে, তবুও অপেক্ষা করে, আশায় থাকে। এই বুঝি মেজবা রিপ্লাই দিল বলে, হয়তো কখনো ব্যতিক্রম কিছু ঘটবে। আকশা অনেক সময় বিভিন্ন দরকারও মেজবাকে মেসেজ দেয়। এই যেমন গতকাল মেসেজ করেছিল, মেজবার পরিবারে কেউ তাকে কলে পাচ্ছে না, বোধহয় ব্যস্ত ছিল। আকশাকে ওর শাশুড়ি বলেছিলেন যেন মেজবাকে একটা মেসেজ দিয়ে রাখে যে ব্যস্ততা কমলেই মামনিকে একটা কল দিতে। আকশা সেই মোতাবেক গতকাল সকালে মেজবাকে মেসেজ করেছিল, আপনি ব্যস্ততা কাটিয়ে প্লিজ আপনার মামনিকে আগে একটা কল দিবেন। মেসেজটা করার পরে আকশা আর হোয়াটসঅ্যাপে ঢোকেনি। আজ ওর ভার্সিটিতে ক্লাস ছিল। দুপুর ১:৩০টার দিকে ক্লাস শেষ করে সবে শ্বশুরবাড়িতে এসেছে। ড্রয়িং রুমে আসা মাত্র দেখল মিহি আর জেমি আপু সবার সাথে বসে আছেন সোফায়। আশা দ্রুত ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে আগে জেমি আপুর ছেলের আয়ানকে কোলে নিল। আয়ান আবার বড্ড তার মামির নেওটা। যেদিন তার মামি তাকে প্রথম কোলে নিয়েছিল, সেদিন থেকেই সে বেশ মামি ভক্ত। মামিকে পেলে মায়ের কোলেও থাকতে চায় না। আকশা তৎক্ষণাৎ তাহসিনকে দোকানে পাঠিয়েছে আয়নের জন্য চকলেট কিনে আনতে। আয়ন তার মামিকে দেখলে চকলেটের আবদার করবেই। জেমি আপুর হাজবেন্ড দেশের বাইরে থেকে আসছেন আগামী সপ্তাহে, সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে সবার সাথে। জেমি আপু নিমন্ত্রণ জানাতে এসেছেন সবাইকে। তার স্বামী আফশান শিকদার যেদিন দেশের বাইরে থেকে আসবেন, সেদিন সবাইকে তার শ্বশুর বাড়িতে যেতে হবে। ঈশা বেগম বললেন, আমরা অবশ্যই যাব মা। আফশানের সাথে কতকাল হলো দেখা হয় না। ছেলেটা দেশের বাইরে গেছে তো সেই বছরখানেক হয়ে গেল। মাঝে মধ্যে যদিও ফোনে কথা হয়, কিন্তু ফোনে কথা বলা আর সামনাসামনি দেখা হওয়া কি এক হলো? এই যে দেখ, তোর ভাইটা, তোর দেখা সাক্ষাৎ তো বছরে একদিনও পাওয়া যায় না। বিয়ে করে গিয়ে এক জরুরি মিশনের কথা বলে চলে গেল। এরপর মিশন শেষ হয়েছে, ছুটি পাচ্ছে, তবু নাকি সে ফিরবে না। তার নাকি অনেক কাজ, এখন ছুটি নিতে চায় না। ভাই, জেমিয়াপুর হঠাৎ কি যেন মনে হলো। সে বলল, ভালো কথা মনে করিয়েছো মামি। ভাইয়ের সাথে আমার শেষ কথা হয়েছে ২ দিন আগে। এরপর আর ওর সাথে কথা হয়নি। ওর সাথে এমন কথা বলা খুব জরুরি, কিন্তু ওকে তো ফোনেই পাচ্ছি না। ওকে তো আমরাও কেউ ফোনে পাচ্ছি না। আকশা মেসেজ দিয়ে রেখেছে, মেসেজেও সিন করছে না। জেমি আপু একটু আর চোখে দেখলেন আকশাকে, তারপর হঠাৎ চুপ হয়ে গেলেন। বিড়বিড় করে কি যেন বললেন। আকশা ব্যাপারটা খেয়াল করলো, তবে কিছু বলল না। বাইরে হই হট্টগোল চলছে অনেক। আকশা কিছুক্ষণ হলো ঘরে এসে বসেছে। ভার্সিটি থেকে ফিরতে দেরি হওয়ায় সবার সাথে বসে দুপুরের খাবার খাওয়া হয়নি ওর। তাই ওর শাশুড়ি এসে খাবার দিয়ে গেছেন ঘরে। আকশা ধীরে সুস্থে খাচ্ছিল আর ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করছিল। তখনই টুংটাং মেসেজ নোটিফিকেশন আসলো। আকশা নোটিফিকেশন চেক করতেই দেখলো মেজবা মেসেজে রিপ্লাই করেছে। তাও এত দ্রুত! ও চটজলদি হোয়াটসঅ্যাপে গেল। কনভারসেশনে ঢুকতেই দেখলো মেজবা রিপ্লাইতে লিখেছে ওকে, শুধুমাত্র ওকে, এর বেশি কিছু নয়। মেজবা অনলাইনেই ছিল। আকশা পুনরায় মেসেজ করলো,
কোথায় ছিলেন আপনি? কেন? ২ মিনিট পরে মেসেজের রিপ্লাইতে জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করল মেজবা। অর্থাৎ লোকটা জানতে চাইছে আকশাই প্রশ্ন করছে কেন? আকশা কিছু মুহূর্ত স্তম্ভিত রইল। নিজেকে থিতু করে ধীরে সুস্থে ঢোক গিলে রিপ্লাই করল। অন্য সময় তো তবু দিনে একবার হলেও বাসার সবার সাথে কথা বলেন। অথচ আজ ২ দিন হলো আপনি কারো কল ধরছেন না। সবাই খুব চিন্তা করছিল। আম্মা তো রীতিমতো হয়রান হয়ে গিয়েছিলেন। আমাকে বারবার করে বলছিলেন যেন আপনাকে মেসেজ দিয়ে রাখি। ও আচ্ছা, আবারও সেই একই রকম জবাব। লোকটা কি এসবের বাইরে আর কোনো কথা বলতে পারে না? অথচ বিয়ের পূর্বের কিছুদিন কথাবার্তা শুনে তো মনে হতো যেন মুখে মধু ঝরে। অথচ এখন ১০টা কথা বললে একটা জবাবও ঠিকমতো আসে না। আকশা রীতিমতো উদগ্রীব পাগল হয়ে যাচ্ছে। এমন আচরণ কেন করা হচ্ছে ওর সাথে? এমন না যে আকশাকে কখনো একটা কটু কথা বলেছে বা ওর সাথে বাজে আচরণ করেছে। কখনো ওকে অপমানও করেনি। তবু আকশা মেজবার এই নির্লিপ্ত আচরণে ভেতরে ভেতরে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। আকশা উদগ্রীব হয়ে প্রশ্ন করল, আপনি কি খুব ব্যস্ত মেজবা? নোপ। তাহলে এমন ব্যস্ততা দেখাচ্ছেন কেন? এমন কেন আপনি? আমি এমনই। আমি শুধুমাত্র আম্মার জন্যই মেসেজ করেছিলাম আপনাকে। উনি টেনশন করছিলেন। অথচ আপনার কোনো প্রতিক্রিয়াই নেই। একটা কথা বলো তো আকশা। এতক্ষণে এতগুলো দিন পর মেজবা আকশার নামটাও উচ্চারণ করল। আকশার মন ক্রমত অস্থির হয়েই চলেছে। ও নিজের নামটা মেজবার মুখে শুনে একটু নড়েচড়ে বসে বলল, জি। এবার মামনির জন্য না হয় বুঝলাম, তবে সবসময় তুমি আমাকে মেসেজ করো কেন? মানুষ যে ডিস্টার্ব ফিল করতে পারে এটাও তো বোঝা উচিত। আকশা হতভম্ব হলো। ডিস্টার্ব? ও মেজবাকে ডিস্টার্ব করে? আকশার হৃদয় বিবর্ণ হয়ে যাচ্ছে। এত ঠান্ডা মাথায় ভদ্রভাবে যে কেউ অপমান করতে পারে সেটা ধারণায় ছিল না আকশার। ওর গলা ব্যথা করছে, চোখ জ্বালাপোড়া করছে। আকশা নিজেকে যথেষ্ট সামলে নিয়ে ফ্যাকাশে মুখে জবাব দিল, আর করবো না ডিস্টার্ব। ওকে। আকশা হঠাৎ কি মনে করে যেন পুনরায় বলল, শেষ একটা কথা বলি মেজবা। ইয়া বলো। আপনি কি একা থাকার প্ল্যানিং করেছেন? মানে আপনি একা থাকতে চাইছেন? ইজ দিস এনি অফ ইউর কনসার্ন? কড়া জবাবটা পেয়েও আকশা থামল না। ও আরো শক্ত হয়ে জিজ্ঞাসা করল, শেষবার তো, আর ডিস্টার্ব করবো না, বলুন আগে। এবার উপাস থেকে ছোট্ট করে জবাব এলো, ইয়া। আকশার মনে যা চলছে সেটা শুধু ওই ভালো জানে। ওর ঠোঁট টিপে হাসি আটকে লিখল, আপনি তো মানুষ তাই না? তাহলে আপনি সারা জীবন একা থাকবেন কিভাবে? আপনার ইচ্ছা করবে না? মানে? মেজবা বোধহয় ইতিমধ্যে ফোনের ওপাশ থেকে ভ্রু কুঁচকে ফেলেছে। আকশা কল্পনা করে মৃদু হাসল। ও আবারও বলল, মানে বলছিলাম, প্রত্যেক মানুষই তো স্বাভাবিকভাবেই জৈবিক চাহিদা থাকে। আপনারও নিশ্চয়ই আছে। তাহলে বউ ছাড়া কিভাবে একা থাকবেন আপনি? আপনার চাহিদা নেই কোনো? আমার এসবের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আকশা বোধহয় জানতো এমন জবাবই আসবে। ও মুহূর্তের মধ্যে টাইপিং করল, তাহলে কি আপনি গে? মেসেজটা সিন হলো। নীল টিকা চিহ্ন শোনা মাত্র আকশা তড়িৎ গতিতে ডান পাশে ওপরের দিকে 3 ডটে ক্লিক করে মেজবাকে ব্লক করে দিল। যাক বাবা, অবশেষে শান্তি পাওয়া গেল। এত ঠান্ডা মাথায় করা অপমানের বিপরীতে সামান্য কিছু তো ফিরিয়ে দেওয়াই যায়। মেজবা ইফতিকারকে খুব ভালো করে চেনে আকশা। এই সামান্য কথায় ও যে তার মন মস্তিষ্ক কিভাবে দিনের পর দিন জ্বলে পুড়ে ছারখার হতে থাকবে সেটাও এই মুহূর্তে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে। মৃদু হাসল আকশা। এতক্ষণ জ্বলতে থাকা হৃদয় শান্ত হয়েছে ওর। মেজবার সাথে আর কখনো কথা হবে না ওর। তবে এইটুকু ওকে যে প্রশান্তি দেবে, তার সাথে কয়েক জনম কথা না বলার সেই যন্ত্রণা, সেটার পার্থক্য আকাশ পাতাল ব্যবধান। আকশার আর কিছুই যায় আসবে না। ও মিনিট ১৫ ঘরের মধ্যে আনন্দে নাচানাচি করে এরপর বাইরে বের হলো। ড্রয়িং রুমে গিয়ে দাঁড়াতেই দেখলো সবাই খুব সিরিয়াস হয়ে কি যেন বলাবলি করছে। আকশা প্রথমে বুঝতে পারল না কি কথা হচ্ছে। হঠাৎ মিহি উঠে এসে ওকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ভাইয়া বাসায় ফিরছে ভাবি, আগামী সপ্তাহে ফিরছে। মেয়ে খুশিতে একটা চিৎকার দিল। এদিকে প্রথমে মস্তিষ্ক ঢোকাতে না পারলেও কিছু মুহূর্ত পরে উপলব্ধি করতেই আকশা চমকে উঠল। মেজবা ফিরছে মানে? তাও আগামী সপ্তাহেই?